নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি চারটে চারদিকের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। পূর্ব বর্ধমানের জামালপুরে সালিশির নামে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ। সালিশি সভায় না যাওয়ায় প্রৌঢ় দম্পতিকে মারধরের অভিযোগ। শুক্রবার কলকাতা টিভিতে সেই খবর সম্প্রচার এবং তারপরেই হুঁশ ফিরল প্রশাসনের। 12 জনের নামে এফআইআর, যদিও এফআইআর এর নাম নেই মূল অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতি আজাদ রহমানের। আমরা দেখেছি চোপড়ার পর কিন্তু পূর্ব বর্ধমানের যে ঘটনা এবং পূর্ব বর্ধমানের জামালপুরে সালিশির নাম নিয়ে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ। সালিশি সভায় না যাওয়ায় প্রৌঢ় দম্পতিকে মারধরের সেই অভিযোগ সামনে এসেছে এবং শুক্রবার কলকাতা টিভিতে খবর সম্প্রচারের পরই হুঁশ ফিরল প্রশাসনের। 12 জনের নামে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে, যদিও সেই এফআইআর এ নাম নেই মূল অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতি আজাদ রহমানের। আপনাদের জানিয়ে রাখি, গত 14ই জুন তৃণমূলের এই অঞ্চল সভাপতি আজাদ রহমান তার যে নির্দেশ ছিল যে তার যে দলীয় কার্যালয় সেখানে যেতে হবে সেই প্রৌঢ় দম্পতিকে। মূলত একটি বিবাহ সম্পর্কিত একটি জটিলতা ছিল যে এই প্রৌঢ় দম্পতি যে অভিযোগ দায়ের করেছেন তার ছেলের যে বিবাহ সংক্রান্ত একটি জটিলতা ছিল এবং সেই বিষয়টি যদিও বিচারাধীন একটি মামলা রয়েছে এবং তারপরে সেই মামলারই বিচার করতে সালিশি সভায় ডাকা হয়েছিল তাদের এবং তারপরেই সেই সালিশি সভায় না যাওয়ায় তাদের মারধরের অভিযোগ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন জামালপুর থেকে আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত, আমরা কথা বলবো তার সঙ্গে। চন্দন, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে প্রশাসনের তরফ থেকে যে 12 জনের নামে কিন্তু ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে, তাহলে এতদিন কেন প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হলো না? 14ই জুনের পর আজ 6 জুলাই। তার পাশাপাশি আরো একটি বিষয় জানতে চাইবো যে মূল অভিযুক্ত আজাদ রহমান, তার নামই বা কেন সেই এফআইআর এ নেই? সোনালী, দেখো, গতকালকেই আমরা যে খবর সম্প্রচার করেছিলাম যে পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘি অঞ্চলের কুবাজপুরে গ্রামে সালিশি সভায় না যাওয়ায় বেধড়ক মারধর পৌর দম্পতিকে এবং তার ছেলেকে। এরপরে এর ফলে কি হয়েছে, তারা বাড়ি ঢুকতে পারছে না, গ্রামে ঢুকতে পারছে না, আতঙ্কিত পরিবার। সেই খবর সম্প্রচারিত হয় কলকাতা টিভিতেই। তারপরেই বলা যেতে পারে হুঁশ ফেরে বর্ধমান জেলা পুলিশের। এবং যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলায় এসপিকে 25 তারিখ যে অভিযোগপত্র পাঠিয়েছিল ডাক মারফত, অর্থাৎ তারা যেতে পারছিল না, ভয়ে বেরোতে পারছিল না, তাই ডাক মারফত পাঠিয়েছিল এবং রিসিভ কপিও তারা পেয়েছেন। এবং সেখানে দেখা যাচ্ছে 25শে জুন যে উল্লেখ করা রয়েছে রিসিভে এবং লেখা রয়েছে যে 12 জনের নাম এবং মূল অভিযুক্ত আজাদ রহমানের নাম লেখা রয়েছে। আজাদ রহমানের নেতৃত্বে 12 জনের একজন দল আসে এবং তার বাড়িতে, অর্থাৎ বশির আলীর বাড়িতে এসে অত্যাচার চালায়। অত্যাচার চালানোর কারণ হচ্ছে যে একটি বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল, সেই মামলার জন্য সালিশি সভা, মামলা চলাকালীন সালিশি সভা ডেকেছে তৃণমূল অঞ্চল সভাপতি, তারা মীমাংসা করে দেবে। কিন্তু পরিবারের অভিযোগ যে তারা যেহেতু মামলা রয়েছে বর্ধমান বিচারালয়ে বিচারাধীন, সেই কারণেই তারা যাবেন না বলে দিয়েছিল, তারা যাননি, উপস্থিত ছিল না ওই সালিশি সভায়। সেই কারণেই তাদের মারধর এবং তাদের গ্রাম থেকে বিতাড়িত। তারপরে এই ঘটনা, কিন্তু এই ঘটনার খবর যখনই সম্প্রচারিত হয় কলকাতা টিভিতে, তারপরেই হুঁশ ফেরে এই পূর্ব বর্ধমান জেলা পুলিশের এবং তারপরেই দেখা গেল যে মামলা রুজু হয়েছে 12 জনের নামে। সেই 12 জন কিন্তু যাদের নাম রয়েছে, মূল অভিযুক্ত আজাদ রহমান যে অঞ্চল সভাপতি, তার নাম নেই। যে মামলায় ধারা দেওয়া হয়েছে 12 জনকে, তাদের মধ্যে রয়েছে ধারাগুলো হচ্ছে বেআইনি অনুপ্রবেশ 452 নম্বর ধারা, তারপরে রয়েছে শ্লীলতাহানি 554 এবং প্রাণে মারার হুমকি 503। এই 3টি মূল ধারা দেওয়া হয়েছে এবং ধারা কটার মধ্যে যে কটা রয়েছে তার মধ্যে 2টি রয়েছে জামিন অযোগ্য ধারা, একটি রয়েছে জামিনযোগ্য ধারা। এখন প্রশ্ন হলো, এই 12 জনের পাশাপাশি যে মূল অভিযুক্ত রয়েছে সেই আজাদ রহমান, যিনি অঞ্চল সভাপতি, বিরোধীরা বলছে তার নাম বাদ গেল কি করে? সত্যিই তো, তার নাম বাদ গেল কেন, সেটাই এখন প্রশ্ন। এ ব্যাপারে কিন্তু আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম তৃণমূল কংগ্রেসের যে এখানকার নেতারা রয়েছে তাদের সাথে। তারা কিন্তু ক্যামেরার সামনে কোনো কথা বলতে চায়নি। তারা বলছেন এটা বিচারাধীন হয়ে গেল বিষয়টা, আমরা আর কোনো কথা বলবো না। কিন্তু যেটা বলছেন যে তারা যে এই মামলাটি তদন্ত সাপেক্ষ, তদন্তে যদি আজাদ রহমানের নাম উঠে আসে তবে নিশ্চয়ই তাকে পুলিশ তার মতন জেরা করবে বা গ্রেপ্তার করবে। পুলিশ সূত্রেও আমরা যেটা
যেটা জানতে পারলাম, পুলিশ বলছে তদন্তে যেহেতু ১২ জনের নাম আছে, ওর নাম দেওয়া হয়নি, কিন্তু তদন্তে এই ১২ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য যখন ডেকে পাঠানো হবে বা তাদেরকে আটক করা হবে, তখন যদি দেখা যায় তদন্তে যে আজাদ রহমানের ভূমিকা রয়েছে এর মধ্যে, তখন আজাদ রহমানের গ্রেপ্তার বা ডাকা হতে পারে বা জিজ্ঞাসাবাদ করতে হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই ১২ জনের মধ্যে যে মূল অভিযুক্ত, তাকে কেন ডাকা হলো না বা এফআইআর এ তার কেন নাম থাকলো না? এটাই কিন্তু এখন রাজ্য রাজনৈতিক মহলে একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে পূর্ব বর্ধমান জেলায়। স্বর্ণালী। একদমই চন্দন, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন জামালপুর থেকে আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। আপনাদের জানিয়ে রাখি, পূর্ব বর্ধমানের যে ঘটনার দিকে আমরা নজর রেখেছি এবং সেই ঘটনাতে কিন্তু প্রৌঢ় দম্পতির যে অভিযোগ দায়ের করেছিল সেই অভিযোগের প্রেক্ষিতে এবার ১২ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত মূল অভিযুক্ত যে আজাদ রহমান তার বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা হয়নি, তার নামই নেই সেই এফআইআরে। আসছে পরবর্তী খবরে। হাওড়ার বাঁকড়ায় ফের যুবককে গণপিটুনির ঘটনা, ফের মোবাইল চোর সন্দেহে যুবককে গণপিটুনির অভিযোগ। আহত যুবক ভর্তি এক বেসরকারি হাসপাতালে। পুলিশ সূত্রের খবর, এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি এই ঘটনায়। হাওড়ার বাঁকড়ায় ফের গণপিটুনির অভিযোগ এবং ফের মোবাইল চোর সন্দেহে যুবককে গণপিটুনির অভিযোগ। আমরা বেশ কয়েকদিন দেখেছি, সম্প্রতি সেই গণপিটুনির যে অভিযোগ বারবার সামনে আসছে, সেই ঘটনা বারবার সামনে আসছে, তা কলকাতা হোক বা সল্টলেক বা ঝাড়গ্রাম, পরপর এই ঘটনার সামনে আসছে এবং এবার হাওড়ার বাঁকড়ায় সেই গণপিটুনির অভিযোগ সামনে এসেছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি ঘটনা, কি অভিযোগ সামনে আসছে? দেখো, খুব গুরুত্বপূর্ণ খবর, কেননা রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছি যে গণপিটুনি ঘটনা ঘটছে। হাওড়ার বাঁকড়াও সেই ঘটনা ঘটলো। গতকাল রাত ৯টা নাগাদ বাঁকড়া জমাদার পাড়ার বাড়ি থেকে বেরিয়ে আসছিল ৩০ বছরের এক যুবক শেখ মসিদুল হাসান ওরফে মিন্টু। মল্লিকপাড়া এলাকার বন্ধুর বাড়িতে তিনি যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ করে কয়েকজন যুবক তাকে রাস্তায় আটকায়। তারা তাদের রাস্তায় ঘিরে অভিযোগ করে যে তিনি নাকি মোবাইল চুরি করে পালাচ্ছে। এই একটা অপবাদ দেয় এবং মসিদুলকে বোঝানোর চেষ্টা করে সে কোনো মোবাইল চুরি করেনি, মিথ্যে কেন অপবাদ দেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও শোনা হয়নি, তাকে কিল, চর, ঘুষি এবং পাশাপাশি তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা, রাস্তা ফেলে মারধর করা হয় এবং সে লুটিয়ে পড়ে। পরবর্তীকালে স্থানীয় বাসিন্দারা তাকে চিনতে পারে, ছুটে আসে এবং তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তবে তিনি মোবাইল চুরি বলা সত্ত্বেও তাকে বারবার বলা যে আমি মোবাইল চুরি করিনি, কিন্তু কোনো মতেই মানতে চাইনি। কিন্তু এই যুবকরা কারা, কেনই হঠাৎ করে এই যুবককে ধরে মোবাইল চুরির অপবাদ দিল এবং মারধর করলো? পুরনো কোনো শত্রুতার জের ছিল, সেই জেরকে কেন্দ্র করে এই মোবাইল চুরি অপবাদ দিয়ে মারার একটা কেন রাজ্যের বিভিন্ন জায়গায় একটা চুরির অপবাদ দিয়ে মারধরের অভিযোগ আছে বিভিন্ন জায়গায়, সে চুরি করুক বা না করুক। এক্ষেত্রে পুলিশ মনে করছে এই ঘটনায় ঘটেছে। তবে এখনো পর্যন্ত দুপক্ষের কেউ পুলিশে অভিযোগ দাঁড়ায়নি। তবে তার গুরুতর চোট হয়েছে, তিনি এখন বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছে। তবে পুলিশ এই নিয়ে যেহেতু কোনো অভিযোগ আনেনি, তা সত্ত্বেও কোনো রকম তদন্তে নামেন। তবে এটা প্রশ্নচিহ্ন উঠছে, অভিযোগ হোক আর নাই হোক, এত বড় একটা ঘটনা ঘটলো, একজন মোবাইল চুরির অপবাদে একজন যুবককে ফেলে মারা হলো, লাঠি, চর, কিল, ঘুষি, অন্য কোনো শত্রুতার জেরে হয়তো থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করে কোনো তদন্ত পুলিশ নামিয়ে এই নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। একদমই, ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। গণপিটুনির ঘটনা এবার হাওড়ার বাঁকড়ায়, সেই মোবাইল চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে এবং পুলিশ সূত্রে যেমনটা খবর রয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। হাওড়ার বাঁকড়ায় ফের যুবককে গণপিটুনির ঘটনা।
শাসকের অফিস ভাঙচুর, জালে শাসক নেতা। বাঁকড়ার ওন্দার এই ঘটনা আপনাদের জানিয়ে রাখি, এবং এই ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা। ধৃতরা প্রাক্তন বিধায়ক অরূপ খাঁয়ের ঘনিষ্ঠ। শুক্রবার তৃণমূলের অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। মহিলা নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগও ওঠে, এবং সেই ঘটনাতেই এখনো পর্যন্ত তিনজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, শাসকের অফিস ভাঙচুর, জালে শাসক নেতা। বাঁকুড়ার ওন্দায় এই ঘটনা ঘটেছে, এবং যেই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 3 জন তৃণমূল নেতাকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কি জানা যাচ্ছে এই ঘটনা প্রসঙ্গে? এখনো পর্যন্ত কি খবর রয়েছে? সোনালী, দেখো, ঘটনা যেটি গতকাল ওন্দাতে শহীদ দিবস উপলক্ষে যে প্রস্তুতি মিছিল, সেই মিছিলকে কেন্দ্র করেই মূলত ওন্দাতে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। দুটি গোষ্ঠীর যে মিছিলকে কেন্দ্র করেই মূলত এই ধরনের একটা অশান্তির পরিবেশ তৈরি হয়। ওন্দার ব্লক তৃণমূল সভাপতি এবং ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁর এই যে দুটি গোষ্ঠীর মধ্যে গতকালকের যে মিছিল, সেই মিছিলকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মিছিল, একই ইস্যু নিয়ে দুপক্ষের মিছিল, এবং একই জায়গাতে যখন দুপক্ষের মিছিল হয় তখন একটি মিছিল এবং অপর মিছিলের উদ্দেশ্য করে দুরহাটাও স্লোগান এবং তার সাথে সাথে একটা বাগবিতণ্ডার পরিবেশ তৈরি হয়। যদিও সেই পরিবেশ থেকে ওন্দা থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসে, তবে সেই নিয়ন্ত্রণে আসার পরও বাগবিতণ্ডার যে পরে কিন্তু রীতিমতো ওন্দা ব্লক তৃণমূল কার্যালয় ভাঙচুর করা হয়, এবং তৃণমূলের যে ব্লক সভাপতি রয়েছেন উত্তম বীর, তার যেটা অভিযোগ, এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন অরূপ খাঁ, অর্থাৎ তৃণমূলের প্রাক্তন বিধায়ক, ওন্দার বিধায়ক। তার নেতৃত্বে তার দলের কর্মীরাই এই ধরনের ভাঙচুর করেছে, তার দলের লোকজন ভাঙচুর করেছে। অর্থাৎ শাসক দলের দলীয় কার্যালয় ভাঙচুর হলো শাসক দলের এক গোষ্ঠীর আক্রমণের জেরে। এবং শুধু তাই নয়, তৃণমূলের যে কার্যালয়, সেই কার্যালয়ে উপস্থিত ছিলেন সেখানে তৃণমূলের একজন মহিলা নেত্রী, তাকেও শ্লীলতাহানি করা হয়েছে। তারই অভিযোগের ভিত্তিতে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে রয়েছেন ওন্দার তৃণমূলের সাধারণ সম্পাদক আশিস দে সহ আরো 2 জন, আশিস দে সহ 3 জন তৃণমূল নেতা। তাদেরকে আজকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। এবং এই যে ঘটনা ঘটেছে, অর্থাৎ তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে যে উত্তেজনার পরিবেশ, যে অশান্তির পরিবেশ ওন্দাতে তৈরি হয়েছে, তাতে কিন্তু কটাক্ষ করেছে বিজেপি যেটা বক্তব্য, ওন্দাতে নতুন করে কীর্তন শুরু হয়েছে। এই কীর্তন ওন্দাবাসী আরো অনেক কিছু দেখতে পাবে। একদমই ধন্যবাদ তোমায় স্বরূপ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। শুধুমাত্র তৃণমূলের অফিসে ভাঙচুরের ঘটনাই নয়, তার পাশাপাশি মহিলা নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগও সামনে এসেছে। কি বলেছেন সেই অভিযোগকারী, শোনাবো আপনাদের। ব্লক তৃণমূল পার্টি অফিসে বসে আমি, উত্তম মহাশয় এবং আরো প্রায় 8-10 জন ব্যক্তি মিলে আমরা ওখানে বসে 21শে জুলাই নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে আমরা প্রস্তুতি নেব কলকাতা যাওয়ার। সেটা নিয়ে আলোচনা আমাদের যখন শেষ হয়, আলোচনা আমাদের ওখানে যখন চলছিল, তার মধ্যে দেখি আশিস দে, দোলন পরমাণিক, তাপস কালিন্দী এবং রামজীবন সঙ্গে আরো অনেক ব্যক্তি আছে, যাদের নেতৃত্বে 2 পিকআপ ভ্যান লোক এসে পড়ে আমাদের উপরে হামলা চালায়। হামলা চালানোর ফলে যারা হামলা চালাতে এসেছিল তাদের মধ্যে কয়েকজন আমার চুড়িদারের জামা ছিঁড়ে দেয়, হ্যাঁ, আমাকে শ্লীলতাহানি করে এবং আমাকে মারধরও করা হয়। আমাদের মাননীয় ব্লক সভাপতি উত্তম কুমার বীর মহাশয় এবং আমাকে উদ্দেশ্য করে জানলা দিয়ে বাঁশ ঢুকিয়ে পড়ে আমাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন। তৃণমূল ব্লক পার্টি অফিসের মধ্যে এরকমভাবে অত্যাচার করেন কি করে ওরা? আমি এইটুকুই করজোড়ে নিবেদন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদির কাছে, যারা এরকমভাবে হিংসার পথে হেঁটে আমাদের তৃণমূল দলটাকে শেষ করে দিচ্ছে, এই আশিস দেখে দল থেকে অতি শীঘ্রই দল থেকে বহিষ্কার করা হয়। আর এবার নজর রাখবো যে খবরের দিকে। বেআইনি পার্কিং নিয়ে বড় পদক্ষেপের ইঙ্গিত মেয়রের। পুরো আধিকারিকদের সারপ্রাইজ ভিজিট করতে হবে, সাফ জানালেন মেয়র ফিরহাদ হাকিম। পুরো প্রশাসনিক আধিকারিকদের তাদের সারপ্রাইজ ভিজিট করতে হবে, এ বিষয়ে সাফ জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। পার্কিং নিয়ে এবার বড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে এবার মেয়র ফিরহাদ হাকিম এ বিষয়ে তার ঠিক কি বার্তা, এই বেআইনি পার্কিং নিয়ে কি বার্তা দিলেন ফিরহাদ হাকিম?
দেখো, তোমাকে একটা বিষয় বলে রাখি যে কলকাতা পুরসভার এটা একটা দীর্ঘদিনের রোগ বা দীর্ঘদিনের প্রবলেম বলা যেতে পারে, যে শহর কলকাতা জুড়ে যে সমস্ত পার্কিং লটগুলো রয়েছে সেখানে বেআইনি পার্কিং, অর্থাৎ সিঙ্গেল রোতে যেখানে গাড়ি পার্কিং করানোর কথা সেখানে ডবল রো বা ট্রিপল রো করে রাস্তার যে ফ্লো বা রাস্তার যে গতি, অন্যান্য যানবাহন যাওয়ার যে গতি, সেটাকে যেন কোথাও গিয়ে স্তব্ধ হয়ে যেতে হচ্ছে। শুধু এটা নয়, তার পাশাপাশি এই যে পার্কিং লট থেকে যে টাকা ইনকাম হচ্ছে এর সিংহভাগ কলকাতা পুরসভার ট্রেজারিতে জমা পড়ছে না, এখানেও কোথাও একটা গরমিল থেকে যাচ্ছে। ফলে দিন যত গড়াচ্ছে কলকাতা পুরসভার যে আয়, সেই আয়ের অংশ হিসাবে অতিরিক্ত যে টাকা, সেই টাকা যুক্ত হচ্ছে না। আর এই বেআইনি পার্কিংয়ের জন্যে সমস্তভাবে দায়ী মেয়র ফিরহাদ হাকিম। ইতিপূর্বে এই বেআইনি পার্কিং রোধ করার কথা বললেও আজও তিনি যে কথাগুলো বললেন যে সমস্ত পুরো আধিকারিকদের রাস্তায় নেমে যে সমস্ত পার্কিং লট আছে সেখানে গিয়ে ভিজিট করতে হবে এবং সারপ্রাইজ ভিজিট করে সেখানে তাদেরকে জানতে হবে বা জানাতে হবে যে কোথাও কোথাও বেআইনি পার্কিং হচ্ছে এবং সেগুলোকে চিহ্নিত করে সেগুলো কলকাতা পুরসভার মাধ্যমে প্রয়োজনে যারা এই লটে দায়িত্বে রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে নতুন কাউকে নিয়ে আসারও ব্যবস্থার দিকে কথা বলেছে। ফলে কঠোর আইন, কঠোর প্রশাসন হলে হয়তো এটা সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আমি তোমায় দেখাবো যে ঠিক এই মুহূর্তে ধর্মতলা চিত্র, ধর্মতলার একটা দিকে গ্র্যান্ড হোটেলের উল্টো দিকে যেখানে হ্যাঁ দুর্গা, আপনাদের জানিয়ে রাখি আজ পুর প্রশাসনিকদের এ বিষয়ে কড়া বার্তা দিয়েছেন ফিরহাদ হাকিম। পুর প্রশাসনিকদের বেআইনি পার্কিং সংক্রান্ত বার্তা দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ধন্যবাদ তোমায় দুর্গাদাস। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। এই বেআইনি পার্কিং নিয়ে ঠিক কি বার্তা দিয়েছেন আজ মেয়র ফিরহাদ হাকিম শোনাবো আপনাদের। মনিটরিংটা আরো বাড়াতে হবে, কারণ ইলিগাল অ্যাক্টকে কোনো রকমের সমর্থন করা যায় না। যেটা নিয়ম সেই নিয়মের মানতে হবে। এবং আমি আধিকারিকদের বলবো যে একটু সার্টেন ভিজিট করে নিজেরাই গাড়ি চালিয়ে যাওয়া বা হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ ভিজিট করে এগুলো দেখা যায় যাতে ইলিগাল কাজগুলো না হয়। কোথাও মান্থলি পার্কিং যদি হয় তাহলে সেটা কর্পোরেশন করবে, কেউ প্রাইভেটলি দিতে পারে না। সেটাও আমি দেবো যে আধিকারিকরা গিয়ে এটাও দেখবেন। আমার একটা অফিস আছে, আমি সামনে 3টে গাড়ি রাখতাম, সেটা আমার কর্পোরেশনকে অ্যাপ্লাই করতে হবে, কর্পোরেশন দেবে। সেটা প্রাইভেটলি যে ডেলি যার কালেকশন তার অধিকারের মধ্যে নেই, এজেন্সির অধিকারে নেই। এখন 4:04 থেকে এখন সময় একটা বিরতির, ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4:04। এবার নজর রাখবো যে খবরের দিকে। 22শে জুলাই থেকে সংসদে বাজেট অধিবেশন চলবে 12ই আগস্ট পর্যন্ত। 23শে জুলাই পেশ কেন্দ্রীয় বাজেট। সপ্তমবার বাজেট পেশ করবেন এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আপনাদের জানিয়ে রাখি বাজেট অধিবেশন চলবে 12ই আগস্ট পর্যন্ত। 22শে জুলাই থেকে সংসদে বাজেট অধিবেশন এবং যা চলবে 12ই আগস্ট পর্যন্ত। 23শে জুলাই পেশ কেন্দ্রীয় বাজেট। সপ্তমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং এই বিষয়ে সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন আজ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, কথা বলবো তার সঙ্গে। আশিস দা, এবারে যে বাজেট অধিবেশন সেখানে মূলত কোন কোন বিষয়গুলিতে আরো বেশি গুরুত্ব আরোপ করা হবে কি মনে হচ্ছে? দেখুন, সাধারণভাবে আমাদের দেশে আজকাল 1 ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হয় এবং সেখানেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়। কিন্তু যে বছরে কেন্দ্রীয় নির্বাচন পড়ে, অর্থাৎ লোকসভার নির্বাচন পড়ে, সেই বছরে যেহেতু সরকার পাল্টেও যেতে পারে, সেই জন্য সেই বছর
ফেব্রুয়ারিতে যে বাজেট অধিবেশন হয় সেখানে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয় না, কয়েক মাসের খরচ চালাবার জন্য একটা অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম বাজেট পেশ করা হয়। সেটা নির্মলা সীতারামনজি এবারে ফেব্রুয়ারি মাসে করেছিলেন। তারপরে যেহেতু আবার তাদেরই সরকার অর্থাৎ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার এসছে, তাই নির্মলা সীতারামন এবারে আবার বাজেট পেশ করবেন। এটা হবে পূর্ণাঙ্গ বাজেট, অর্থাৎ এই পূর্ণাঙ্গ বাজেটটি হবে 1 এপ্রিল 2024 থেকে 31শে মার্চ 2025 পর্যন্ত। সুতরাং এই পূর্ণাঙ্গ বাজেট 22 জুলাই যে অধিবেশন শুরু হতে চলেছে সেখানে পেশ করা হবে। যেটা সর্বশেষ খবর, এই মুহূর্তে খবরটা এসেছে যে 23 জুলাই নির্মলা সীতারামন এই বাজেট পেশ করতে চলেছেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে একটি অন্তর্বর্তীকালীন বাজেট সহ মোট 7টি বাজেট পেশ করবেন এবারটা ধরে, জুলাই মাসেরটা ধরে নির্মলা সীতারামন। এটি একটি রেকর্ড। এর আগে অর্থমন্ত্রী হিসেবে মোরারজি দেশাই 6টি বাজেট পেশ করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দেবেন নির্মলা সীতারামনজি যখন তিনি 23 জুলাই তার বাজেট পেশ করবেন। এবারের বাজেট কিন্তু অনেক কঠিন বাজেট নির্মলা সীতারামন এবং নরেন্দ্র মোদী সরকারের পক্ষে। তার কারণ এবারের ভোটে কিন্তু ভারতীয় জনতা স্পষ্ট জানিয়েছেন এই যে তীব্র বেকারি, দারিদ্র, শিক্ষার অভাব, স্বাস্থ্যের অভাব ইত্যাদি সাধারণ মানুষের জীবনযাত্রার যে ভয়াবহ অবস্থা, সেই অবস্থাকে তারা মুখ বুজে মেনে নেবেন না। সেই কারণেই বিজেপি বিভিন্ন জায়গায় বড়সড় ধাক্কার সম্মুখীন হয়েছে। পশ্চিমবঙ্গেও তাদের সিট 3 ভাগের 1 ভাগ কমে গিয়েছে। সেই জন্যে এই অংশের মানুষকে, গরিব মানুষ, কর্মহীন মানুষ, দরিদ্র মানুষ, শিক্ষার অভাবে, স্বাস্থ্যের অভাবে যে মানুষ ভুগছেন তাদের জন্য কিছু করবার চ্যালেঞ্জ আজকে নির্মলা সীতারামনের কাছে। কিন্তু সেটা করতে গেলে টাকা পয়সা দরকার। টাকা পয়সা কোত্থেকে আসবে? যে টাকা পয়সা আছে তাতে নতুন উদ্যোগ নেওয়া বেশ কঠিন। সেক্ষেত্রে একটাই রাস্তা আছে, ভারতের বিশাল বিশাল যারা কর্পোরেট তাদের ওপরে বাড়তি কর চাপিয়ে বা ইতিমধ্যেই যে কর ছাড় দেওয়া হয়েছে সেই কর ছাড়ের ব্যবস্থা বন্ধ করে সেখান থেকে টাকা এনে গরিব মানুষদের জন্য টাকা দেবার ব্যবস্থা করা। সেই রাস্তায় নির্মলা সীতারামন কি হাঁটবেন, নাকি তাদের পছন্দের, তাদের প্রেমের যে কর্পোরেট অর্থাৎ আদানি আম্বানিদের সঙ্গেই এই সরকার থাকবে? সেই চ্যালেঞ্জের সামনে নির্মলা সীতারামন। আমরা লক্ষ্য রাখব 23শে জুলাই ঠিক কী বাজেট তিনি পেশ করেন লোকসভায়। হ্যাঁ, একদমই আশিস দা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অবশ্যই আমাদের নজর থাকবে 23শে জুলাই ঠিক কী বাজেট পেশ করেন নির্মলা সীতারামন। আসছে পরবর্তী খবরে। নিট কেলেঙ্কারি নিয়ে দেশ জুড়ে শোরগোল। অনির্দিষ্টকালের জন্য স্থগিত নিট ইউজি কাউন্সেলিং। আজ কাউন্সেলিং হওয়ার কথা ছিল। সোমবার নিট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। নিট কেলেঙ্কারি নিয়ে দেশ জুড়ে শোরগোল আমরা দেখেছি ইতিমধ্যেই। নিট কেলেঙ্কারি নিয়ে যে বিতর্ক সামনে এসেছিল, একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে, প্রশ্নভাষ্যের অভিযোগ সামনে এসেছে এবং সে বিষয়ে এবার সেই কাউন্সেলিং স্থগিত করা হয়েছে। সোমবার নিট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, কি জানা যাচ্ছে এবার যে স্থগিত করা হলো কাউন্সেলিং, আবার কবে ঠিক শুরু হতে পারে এই কাউন্সেলিং যে প্রক্রিয়া, এবং এখনো পর্যন্ত কি খবর রয়েছে? সোমবারই তো রয়েছে তার শুনানি। হ্যাঁ দেখো সোনালী, যে পরীক্ষা হয়েছিল নিট আন্ডার গ্রাজুয়েট কাউন্সিলিং এর, সেটার পরীক্ষাটা হয়েছিল গত 5ই মে এবং তারপরে আমরা জানি 4 জুন তার রেজাল্ট বেরিয়েছিল। সেই রেজাল্টকে কেন্দ্র করে বিবিধ দুর্নীতির খবর প্রকাশ্যে আসে। ঘটনাকে কেন্দ্র করে একটি একগুচ্ছ মামলা হয়, যে মামলা শুনানি হয় সুপ্রিম কোর্টে। 21শে জুন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই যে কাউন্সেলিং প্রক্রিয়া, সেই কাউন্সেলিং প্রক্রিয়া চলবে, কিন্তু এই সংক্রান্ত যাবতীয় যে মামলা, সেই মামলার শুনানি হবে। সেই মামলার শুনানির তারিখ ধার্য হয় আগামী সোমবার দিন, পরশু 8ই জুলাই। এবার এই যে কাউন্সেলিং প্রক্রিয়া, সেই কাউন্সেলিং প্রক্রিয়ার তারিখ ছিল আজকে শনিবার 6 জুলাই। এবার সেক্ষেত্রে যারা মামলাকারীরা ছিল, সেই মামলাকারীদের পক্ষ থেকে এক্ষেত্রে একটি আবেদন করা হয়
যে এই যেহেতু এই পরীক্ষাটা বাতিলের একটা কথাবার্তা হয়েছে এবং তার প্রেক্ষিতে 8ই জুলাই সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, ফলে 6 জুলাই কাউন্সেলিংটা না করে অন্তত দুদিনের জন্য যদি পিছিয়ে দেওয়া হয়, তাহলে 8ই জুলাই শীর্ষ আদালত কি রায় দিচ্ছে তার প্রেক্ষিতে হয়তো পরবর্তী পদক্ষেপ করা যেতে পারে। একদমই অঙ্কুরদা, বিষয়টি স্থির হয় এবং তার প্রেক্ষিতে স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। একদমই ধন্যবাদ তোমায় অঙ্কুরদা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। আর ঠিক এই বিষয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। এই কাউন্সিলিং প্রসেস হতে পারে না, তার কারণ একটা রেজাল্ট বেরিয়েছে, যে রেজাল্টে স্ক্যাম হয়েছে, সেখানে যে র্যাঙ্ক বেরিয়েছে তার মধ্যে 1,500 জনকে পরে গ্রেস দেওয়া হয়েছিল বলে তাদেরকে আলাদা করে পরীক্ষা করতে বলে তারা সেপারেটলি এক্সাম দিয়েছে, তাদের আলাদা করে রেজাল্ট বেরিয়েছে, পুরোটা একটা ফাইনাল লিস্টে অ্যাসেম্বল হবে এবং আলটিমেটলি অল ইন্ডিয়া ওয়াইজ তার র্যাঙ্কিং হবে। সুতরাং এই নতুন করে পরীক্ষা হলে সবার র্যাঙ্ক তো অটোমেটিক করে পাল্টে যাবে। যে আগে ফার্স্ট হয়েছিল তার র্যাঙ্ক 1 নাও থাকতে পারে, যার র্যাঙ্ক 500 ছিল তার র্যাঙ্ক 400 হয়ে যেতে পারে, তার র্যাঙ্ক 600 হয়ে যেতে পারে। সুতরাং কাউন্সিলিং কিভাবে সম্ভব? সুতরাং যে কাউন্সিলিং করা হওয়ার কথা বলেছিল, আমি সবার প্রথম এর কথা বলেছিলাম যে এই কাউন্সিলিং এটা কোনোদিন ভ্যালিড হতে পারে না, এই কাউন্সিলিং ক্যান্সেল হতে বাধ্য। আজকে সেটাই হলো, কাউন্সিলিং ক্যান্সেল হলো। চারদিকে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারদিক। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বন্ধ টয় ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, উত্তরবঙ্গে টানা বৃষ্টি পড়ছে এবং সেই কারণেই এখনো পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়ক যেমন অনেকটাই বিপর্যয়ের সম্মুখীন পড়েছে, অন্যদিকে শিলিগুড়ি থেকে ইতিমধ্যেই দার্জিলিং যে পর্যন্ত যে টয় ট্রেন পরিষেবা থাকে তাও কিন্তু একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অবশ্যই অন্যান্য দিকেও তার প্রভাব পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছুদিন ধরেই এই বৃষ্টি জারি রয়েছে এবং তার কারণেই কিন্তু এই ধরনের যে পরিষেবা সেইগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, যান চলাচলের ক্ষেত্রে যেমন একদিকে ব্যাহত হয়েছে সেই পরিষেবা, অন্যদিকে সাধারণ মানুষের জীবনও বিপর্যস্ত হয়েছে বেশ কিছু দিক থেকে। এবং যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সেই টয় ট্রেন পরিষেবা। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে যে আরও বেশ কিছুদিন চলবে এই বৃষ্টি, টানা বৃষ্টি চলবে আরো কিছুদিন, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই টয় ট্রেন পরিষেবা। একই সঙ্গে 10 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়কেও ধস নামার কারণে কিন্তু সেখানেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে, ব্যাহত হয়েছে পরিষেবা একই সঙ্গে। এবং এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে বানারহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দেবনাথ এবং অন্যদিকে শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। আমি প্রথমেই আসবো রীনা তোমার কাছে। শিলিগুড়িতে এই মুহূর্তে সামগ্রিক কি পরিস্থিতি? এই যে বৃষ্টির পরে যে আমরা দেখতে পাচ্ছি যে টানা বিপর্যস্ত রয়েছে যানবাহন চলাচল এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বন্ধ রয়েছে টয় ট্রেন পরিষেবা, এখনো পর্যন্ত কি খবর রয়েছে, কি জানা যাচ্ছে? লাগাতার টানা বৃষ্টি হয়ে চলেছে পাহাড় জুড়ে, তার ফলে যেটা আমরা চিত্র দেখেছিলাম যে 10 নম্বর জাতীয় সড়ক যা বাংলা সিকিম লাইফলাইন, সেখানে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় সেই 10 নম্বর জাতীয় সড়ক। জায়গায় জায়গায় ফাটল দেখা যায়, অনেক জায়গাতেই কিন্তু সেই 10 নম্বর জাতীয় সড়ক একাংশ ভেঙে গিয়ে তিস্তায় তলিয়ে গেছে, এমনও কিন্তু চিত্র উঠে এসেছিল। এবং সেই মতো 10 নম্বর জাতীয় সড়ক কিন্তু ইতিমধ্যে বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন যে গাড়ি পথে চলছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দুদিনের আরও লাগাতার বৃষ্টি, যেখানে গতকাল এবং আজকেও কিন্তু সকাল থেকে টানা বৃষ্টি চলছিল পাহাড় ও সমতল জুড়ে, তার ফলে কিন্তু ফের একবার পাহাড়ে কিছু কিছু জায়গায় কিন্তু ধসের মতন খবর উঠে আসে। সেখানে কিন্তু কালিম্পং জেলাতে সেখানেও যে সেলফি ধারা পয়েন্ট ছিল সেখানেও ধস নামে এমনটাই কিন্তু খবর জানা গেছে। এবং সেই সেলফি ধারা পয়েন্টের পাশাপাশি বিভিন্ন জায়গায় রাস্তাগুলোতে ধস নামা থেকে শুরু করে বিশেষ করে পর্যটকদের জন্য কিন্তু একটি যে বলা হচ্ছে দুঃসংবাদ, কারণ দার্জিলিং এবং পাহাড়ের ক্ষেত্রে সবথেকে আকর্ষণীয় যেটা টয় ট্রেন মানুষের পর্যটকদের কাছে, সেই টয় ট্রেন পরিষেবাও কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিংগামী যে সমস্ত টয় ট্রেনগুলো ছিল সেই সমস্ত টয় ট্রেন পরিষেবাই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। কারণ যে
বেশ কিছু জায়গায় ধসের ফলে কিন্তু টয় ট্রেনের যে লাইন সেই লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো জায়গায় টয় ট্রেনের ওপরে ট্রেনের যে লাইন সেখানে ধস নেমেছে, ফলে সব দিক দিয়ে দেখেই কিন্তু এই যে টয় ট্রেন পরিষেবা তা কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে। এবং হাওয়া অফিস সূত্রেও কিন্তু জানা গেছে যে বিগত 1-2 দিন এভাবেই কিন্তু পাহাড়ে লাগাতার বৃষ্টি চলবে, ফলে এই নিয়ে কিন্তু আশঙ্কায় রয়েছে পাহাড়বাসী। এছাড়াও যে পর্যটন ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা রয়েছে তারাও কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন, কারণ এভাবে লাগাতার বৃষ্টি হতে থাকলে যেভাবে তিস্তা ফুলে ফেপে উঠছে, তিস্তার গতিপথ পরিবর্তন হচ্ছে, সেরকম কিন্তু পাহাড়ে যেভাবে একাধিক জায়গায় ধস নামছে সে নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে সকলে। ফলে পরবর্তীতে কি পরিস্থিতি দেখা যায় তা নিয়েও কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে অনেকেই। সন্ধ্যায় একদমই আপাতত সঙ্গে থেকো তুমি আমাদের রিনা। আমাদের সঙ্গে অন্যদিকে বানারহাট থেকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি শুভজিৎ দেবনাথ, আমরা কথা বলবো তার সঙ্গে। শুভজিৎ, আমরা জানি যে উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরেই এই টানা বৃষ্টিপাত চলছে, আর সামগ্রিকভাবে জলপাইগুড়ির ঠিক কি অবস্থা? দেখো স্বর্ণালী, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ডুয়ার্স জুড়ে চলছে একটানা ভারী বৃষ্টি, আর এই ভারী বৃষ্টির জন্য কিন্তু ব্যাহত হচ্ছে জনজীবন। বেশ কিছু নিচু এলাকায় জল জমে গিয়েছে, হাটে বাজারে জল জমে যাওয়ার কারণে কিন্তু সমস্যায় পড়ছে ক্রেতার থেকে শুরু করে বিক্রেতারা। বানারহাট ব্লকের বানারহাট পঞ্চায়েত সমিতি অফিসের পাশে জল জমে যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি শুভজিৎ দেবনাথের। আপনাদের জানিয়ে রাখি, উত্তরবঙ্গে টানা বৃষ্টি এবং সেই কারণেই এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যে টয় ট্রেন পরিষেবা তা বন্ধ করা হয়েছে। অন্যদিকে 10 নম্বর যে জাতীয় সড়ক তাও কিন্তু সেখানেও যান চলাচল ইতিমধ্যেই বন্ধ রয়েছে, বিঘ্নিত হয়েছে যান পরিষেবা। অন্যদিকে ভারী বর্ষণ জলপাইগুড়িতেও, তিস্তা জলঢাকা করলা নদীতে বাড়ছে জলস্তর, একাধিক এলাকা রয়েছে জলমগ্ন। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের বানারহাট থেকে আমাদের প্রতিনিধি শুভজিৎ দেবনাথ। শুভজিৎ, তুমি যেমনটা বলছিলে, দেখো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ডুয়ার্স জুড়ে চলছে একটানা ভারী বৃষ্টি, আর এই ভারী বৃষ্টির কারণেই কিন্তু ব্যাহত হচ্ছে জনজীবন। হাটে বাজার এবং নিচু জায়গাগুলোতে জল জমে গিয়েছে, যার কারণে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা সকলকে। বানারহাট পঞ্চায়েত সমিতি অফিসের সামনে, পঞ্চায়েত অফিসের সামনে খানাকন্দে ভরা যে রাস্তা, সেই রাস্তাতেও জল জমে গিয়েছে, যার কারণে টোটো চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ প্রত্যেককেই সমস্যায় পড়তে হচ্ছে। এভাবে বৃষ্টি হতে থাকলে অবস্থার অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। টানা বৃষ্টির কারণে জল বেড়েছে ডুয়ার্সের সমস্ত পাহাড়ি নদীগুলিতে, বেড়েছে বানারহাটের ডায়না, রেতি, সুকৃতি, ডুডুয়া, আংরাবাসা সহ সমস্ত নদীতে। তাই চিন্তা বাড়াচ্ছে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের। এভাবে ভুটান পাহাড় ও ডুয়ার্স জুড়ে বৃষ্টি চলতে থাকলে নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বানবাসী হওয়ার একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তাই আতঙ্কে রীতিমতো ঘুমড়ে গিয়েছে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের। তবে এই মুহূর্তে কিছুটা হলো বৃষ্টি কমেছে, তবে ডুয়ার্স এবং ভুটান পাহাড় জুড়ে আকাশে কালো মেঘ রয়েছে, তাই অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে ফের যদি বৃষ্টি হয়। স্বর্ণালী, একদমই ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের শিলিগুড়ি থেকে প্রতিনিধি ছিলেন রিনা কুমার, এবং অন্যদিকে ছিলেন আমাদের প্রতিনিধি বানারহাট থেকে শুভজিৎ দেবনাথ। তার পাশাপাশি আমি রিনার কাছে আরো একবার আসবো যে লাগাতার বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গ, সেক্ষেত্রে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকা, সেখানে এখন কি পরিস্থিতি? পাহাড়ে একাধিক জায়গায় ধস নেমেছে এবং এই ধসের ফলেই কিন্তু মুখ্য যে রাস্তা বলা যেতে পারে বাংলা থেকে সিকিম যাওয়ার যে রাস্তা রয়েছে কালিম্পং হয়ে, সেই রাস্তা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত। অর্থাৎ যে 10 নম্বর জাতীয় সড়ক, যাকে কিন্তু লাইফ লাইন বলা হয়ে থাকে, যা পর্যটনের পাশাপাশি বাংলা সিকিমের যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ। তবে সেই রাস্তায় কিন্তু এখন একেবারে যে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। লাগাতার সেই রাস্তা ঠিক করার কাজ চললেও যেভাবে পাহাড়ে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে তার ফলে কিন্তু একাধিকবার ধস নামছে। এছাড়াও তিস্তার জল ফুলে ফেপে ওঠার কারণেই কিন্তু যে ক্ষতিগ্রস্ত হচ্ছে NH10, এবং এ নিয়ে যেটা জানালাম যে পর্যটন ব্যবসায়ীরা তো চিন্তিত রয়েছেন, কারণ এই রাস্তা পর্যটনের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। ফলে এই রাস্তা দিয়ে এখন কিন্তু একেবারেই যান চলাচল বন্ধ রয়েছে। অনেকটা ঘুরপথে যে পর্যটন গাড়ি বা যে সমস্ত গাড়িগুলো রয়েছে তাদের কিন্তু যাতায়াত করতে হচ্ছে বাংলা সিকিমের মধ্যে। তবে যে
দার্জিলিং যাওয়ার যে রাস্তা রয়েছে বা দার্জিলিং হয়ে যাওয়ার যে রাস্তা, যা রোহিণী হয়ে যে কার্শিয়াং হয়ে যে যাওয়ার রাস্তা, সেই রাস্তা কিন্তু খোলা রয়েছে। অর্থাৎ সেই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করলেও এখনো অবধি কিন্তু এই যে 10 নম্বর জাতীয় সড়ক তা কিন্তু পুরোপুরিভাবেই বন্ধ রয়েছে এবং তার ফলে কিন্তু যে যাত্রীদের তাদের কিন্তু অনেকটাই সময় ব্যয় হচ্ছে। পাশাপাশি যে কোনো রকম দুর্ঘটনা এড়াতেই কিন্তু প্রশাসনের তরফে বারবার পর্যটকদের কাছে বা যাত্রীবাহী যে গাড়িগুলো রয়েছে তাদের কাছে আবেদন করা হয়েছে যেন এই সমস্ত রাস্তা, পাহাড়ের যে রাস্তাগুলো রয়েছে যেখানে ধসের মতো ঘটনা ঘটছে, সেগুলো যেন একটু এড়িয়ে গাড়িগুলো যাতায়াত করে, এমনটাই কিন্তু প্রশাসনের থেকেও বারংবার করে বার্তা দেওয়া একদমই হচ্ছে। রিনা, অবশ্যই সাধারণ যে সামগ্রিকভাবে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি রিনা কুমার। আপনাদের জানিয়ে রাখি, লাগাতার বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গ এবং বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের একাধিক জায়গা। ধস নেমেছে NH10 এ, বন্ধ রাস্তায় প্রবল জলস্রোত, ঘুরপথে চলছে গাড়ি। আমরা দেখেছিলাম কিছুদিন আগেই এই 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছিল এবং কিছুদিনের মধ্যেই তা আবারও ঠিকঠাক করার চেষ্টা করা হয়, যদিও ফের টানা বৃষ্টিতে আবারও 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমে সেখানে আবারও যান চলাচল বন্ধ হয়েছে, রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যে টয় ট্রেন পরিষেবা তাও ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার নজর রাখবো উত্তরবঙ্গের আরো এক জেলার দিকে। টানা বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা। রাস্তার উপর দিয়ে বইছে জল, জলের তোড়ে গতিপথ বদলাচ্ছে নদী। হাঁটু জলেই বসবাস শহরবাসীর। ডুবে গেছে অর্ধেক শহরের অর্ধেক এলাকা। ড্রেনেজ সিস্টেম ভালো না থাকায় জল জমছে পুরসভার একাধিক এলাকায়। জল ও যন্ত্রণায় ক্ষোভ প্রকাশ শহরবাসীর। পাশাপাশি ভুটান পাহাড়েও প্রবল বৃষ্টি হওয়াতে আলিপুরদুয়ার জেলার তোরসা, কালচিনি সহ একাধিক নদীর জলস্তরও বেড়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অজয় শাহ। অজয়, আমরা বুঝতেই পারছি যে ইতিমধ্যেই টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পুরসভার একাধিক এলাকা। সেক্ষেত্রে পুরসভা কি জানাচ্ছে, তাদের পক্ষ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো সোনালী, গত দিন থেকে কিন্তু আলিপুরদুয়ার জেলাতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ফলে জেলার বিভিন্ন এলাকায় কিন্তু জলমগ্ন চিত্র আমরা দেখেছি। এর পাশাপাশি বাসিন্দাদের থেকে যে কথা বলে আমরা জানতে পারি যে বিভিন্ন এলাকায় কিন্তু নিকাশি ব্যবস্থা বেহাল থাকার দরুন কিন্তু এলাকায় জল মগ্ন স্থিতি উৎপন্ন হয়েছে। পাশাপাশি ড্রেনেজ সিস্টেম খারাপ থাকাতে এই সমস্যা হচ্ছে। পৌরসভার আধিকারিকরাও কিন্তু ঘটনাস্থলে যাচ্ছেন, তারা একাধিক জায়গায় পরিদর্শন করছেন। তারা জানাচ্ছেন যে স্থিতির উপরে নজর রাখা হচ্ছে, বৃষ্টি কমলে জল কমে যাবে, তারপর তারা কিন্তু জল নিকাশির জন্য উদ্যোগ নেবে। আমরা জানি গত দুদিন থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার সহ একাধিক জেলাতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আলিপুরদুয়ারে গত 24 ঘন্টায় 120 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার জেলার শহরের একাধিক ওয়ার্ড এখনো জলমগ্ন রয়েছে। আলিপুরদুয়ারের যে খরস্রোতা নদীগুলো রয়েছে, বাঁশরা নদী রয়েছে, তোরসা নদী রয়েছে, কালজনি নদী রয়েছে, সমস্ত নদীর জলস্তর বেড়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু নদীর জল গ্রামের দিকে মুভ করছে। এর পাশাপাশি কালচিনির শহর থেকে শুরু করে কালচিনি স্টেশন লাইন, কালচিনি গোদাম লাইন, কালচিনি পিপলতলা সহ একাধিক এলাকা জলমগ্ন রয়েছে। এখানকার বাসিন্দাদের থেকে আমরা কথা বলে জানতে পারিছি, তারা জানাচ্ছেন যে তাদের এলাকায় ড্রেনেজ সিস্টেম ভালো নাই, নিকাশি ব্যবস্থা ভালো নাই, প্রতি বছর এই ভোগান্তি ভোগাতে হচ্ছে। তাদেরকে প্রশাসনিক আধিকারিকদের জানানো সত্ত্বেও কিন্তু তাদের সমস্যার সমাধান হচ্ছে না। এই বৃষ্টি এক নাগাড়ে বৃষ্টিতেই কিন্তু গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, এলাকার বাজার হাট সব বন্ধ রয়েছে। এই জন্যই সমস্যায় পড়েছে এলাকার সাধারণ মানুষ। একদমই, অবশ্যই সেই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় অজয়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অজয় শাহ। এবার নজর রাখবো অসমের দিকে। অসমে ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি। 29 জেলার প্রায় 21 লক্ষেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের। ব্রহ্মপুত্র সহ একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। জলের তলায় একাধিক এলাকায় কৃষি জমি, বাড়ি, রাস্তাঘাট। বন্যা ও ধসে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। ইতিমধ্যে 62 জনের মৃত্যুর খবর মিলেছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত অসমের ধুবড়ী জেলা। জলের তলায় দারাং, চাঁচর, বরপেটা ও গোলাঘাটও। ত্রাণ শিবিরেও আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। বন্যা মোকাবিলায়
যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি, নেয়নি রাজ্য সরকার, এমনটাই অভিযোগ করেছে স্থানীয়রা। যদিও এই অভিযোগ মানতে নারাজ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চাটে চারদিকে এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চাটে চারদিক। আর এই মুহূর্তে নজর রাখবো এবার চোপড়ার খবরের দিকে। চোপড়ায় সালিশি সভায় তরুণীকে মারধর, অভিযুক্ত জেসিবির 5 দিনের পুলিশি হেফাজত। 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ইসলামপুর মহকুমা আদালতের। চোপড়ার সালিশি সভায় তরুণীকে মারধরের যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ঘটনাতেই গ্রেপ্তার করা হয় জেসিবি ওরফে তাজমুলকে, এবং এবার সেই তাজমুলের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ দিয়েছে ইসলামপুর আদালত, ইসলামপুর মহকুমা আদালতের সেই নির্দেশ। চোপড়ার সালিশি সভায় তরুণীকে মারধরের যে ভিডিও ভাইরাল হয়েছিল, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, এবং সেই ভিডিও ভাইরাল হওয়ার প্রেক্ষিতেই আমরা দেখেছিলাম সেই ভিডিও ভাইরাল হয়েছিল 30শে জুন, এবং এরপরেই গ্রেপ্তার করা হয় জেসিবিকে। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ এই জেসিবি ওরফে তাজমুল, এবং তাজমুলের এবার 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালত। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, আজকে সরকারি আইনজীবী যে ঘটনা জানিয়েছেন যে তাজমুল ওরফে জেসিবিকে আরো 5 দিনের পিসি পেয়েছে পুলিশ, এবং সেখানে একটি নতুন কেস অ্যাড করা হয়েছে, একটি আর্মস কেস অ্যাড করা হয়েছে, এবং আরো তদন্তের জন্য তাকে আরো 9 দিনের জন্য প্রেয়ার করা হয়েছিল, কিন্তু আদালত তার 5 দিনের পুলিশ কাস্টাডি কিন্তু মঞ্জুর করেছে। স্বর্ণালী। ধন্যবাদ তোমায় বিক্রমাদিত্য। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। আপনাদের জানিয়ে রাখি, অভিযুক্ত জেসিবির 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালত। যে ঘটনাটি সামনে এসেছিল, যে ভিডিও ভাইরাল হয়েছিল, আমরা দেখেছিলাম 30শে জুন যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভাইরাল ভিডিওর প্রেক্ষিতেই পরবর্তীতে গ্রেপ্তার করা হয় এই জেসিবিকে, এবং সেই চোপড়া কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। এবং শুধুমাত্র তাই নয়, সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও আমরা সেই ঘটনার প্রেক্ষিত শুনেছিলাম, এবং সেই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নাম না করে তিনি নিশানা করেছিলেন। এবং সেই চোপড়া কাণ্ডেই যে অভিযুক্ত অর্থাৎ জেসিবি, তার এবার 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ ইসলামপুর মহকুমা আদালতে। চোপড়ায় সালিশি সভায় তরুণীকে মারধরের অভিযোগ, সেই অভিযোগে অভিযুক্ত জেসিবিকে গ্রেপ্তার করা হয়, এবং তাকেই এবার 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালত। 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালত। পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে জেসিবিকে ইসলামপুর মহকুমা আদালত। সালিশি সভায় তরুণীকে মারধরের যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভাইরাল হওয়া সেই ভিডিওর প্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয় জেসিবিকে, এবং জেসিবিকে এবার 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ ইসলামপুর মহকুমা আদালতের। আসছে পরবর্তী খবরে। সোনারপুরের চৌহাটিতে বিজেপি কর্মী এবং তার পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ। ধারালো অস্ত্রের কোপে গুরুতরভাবে আহত বিজেপির পোলিং এজেন্ট গোবিন্দ অধিকারী পরিবারে হামলার ঘটনায় গ্রেপ্তার অর্চন ভট্টাচার্য। তিনি চেন্নাই আইআইটির প্রথম বর্ষের ছাত্র। স্থানীয় সূত্রে খবর, গোবিন্দ অধিকারীর সঙ্গে তাদের প্রতিবেশী স্মৃতি দেবনাথের একটি পোষ্য কুকুর নিয়ে বিবাদ চলছিল বেশ কয়েকদিন ধরেই। সেই বিবাদের জেরে স্মৃতির বাবা ও ভাইকে আটক করে পুলিশ। স্মৃতির প্রেমিক অর্চন ভট্টাচার্য সেই খবর পেয়ে শুক্রবার গোবিন্দ অধিকারীর বাড়িতে ঢুকে হামলা চালান বলে অভিযোগ।
গোবিন্দ অধিকারী সহ তার স্ত্রী ও ছেলের ওপর হামলা চালান অর্জুন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, ঠিক কি জানা যাচ্ছে এই ঘটনা প্রসঙ্গে? কি অভিযোগ রয়েছে এখনো পর্যন্ত? এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা গেছে কি? একদমই স্বর্ণালী, একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ, তবে তার সাথে সাথে আরো দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। মূলত তোমাকে বলে রাখবো স্বর্ণালী যে ঘটনাটি ঘটে গতকাল, কিন্তু এই ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগেই। একটি কুকুর মারাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত, তারপরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গতকাল রাতে যে ঘটনাটি ঘটে, যে এক যুবক অর্থাৎ যার নাম অর্চন ভট্টাচার্য, সে চেন্নাই ITI প্রথম বর্ষের ছাত্র। তিনি সেই ছেলেটি সেই বাড়িতে যায়, সেই বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় পরিবারের তিনজনকে কোপানোর পরেই তাদেরকে সাথে সাথে স্থানীয় যারা রয়েছে তারাই প্রথমে নিয়ে যায় MR বাঙুর হাসপাতালে, তারপর তাদেরকে গুরুতর অবস্থায় দেখে তাদেরকে স্থানান্তরিত করা হয় SSKM হাসপাতালে। তবে বলে রাখবো যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি হচ্ছে রাজপুর চৌহাটি সোনারপুর থানা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের ঘটনা। এই নিয়ে যখন আমরা স্থানীয় যে কাউন্সিলর রাজীব পুরোহিত তার সাথে যখন কথা বলি, তিনি বিষয়টাকে পুরো পারিবারিক বিবাদ বলেই তিনি জানিয়েছেন, তবে এর সাথে কোনো রাজনীতির যোগ নেই। তবে সেখানকার স্থানীয় বিজেপি নেতৃত্বদের সাথে যখন আমরা কথা বলি, তারা যেটা জানিয়েছেন যে এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত, তারাই এই ঘটনাই ঘটিয়েছে। এর আগেও এই ঘটনার সাথে যুক্ত ছিল তৃণমূল, কিন্তু এখন দেখার যে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে, পুলিশ তদন্ত একদমই সুখদেব, অবশ্যই সেই তদন্তের দিকে আমাদের নজর থাকবে, সেই তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন দিকে যায়। আপাতত ধন্যবাদ তোমায় সুখদেব। নজর রাখবো পরবর্তী খবরে। রবিবার রথযাত্রা উৎসব 628 বছরে পড়ল মাহেশের রথযাত্রা উপলক্ষে কড়া নিরাপত্তা মাহেশে। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই মাহেশে। 628 বছরে পড়ল মাহেশের রথযাত্রা উৎসব। অন্যদিকে মহিষা দলে রথের প্রস্তুতিও তুঙ্গে। ভিড় এড়াতে পুলিশের উদ্যোগে তৈরি হয়েছে গাইড ম্যাপ। অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা। রথযাত্রা উপলক্ষে বসেছে বিশাল মেলা। ইতিহাস বলছে আগে মহিষা দলে ছিল 17 চূড়া রথ, এখন তা 13 চূড়া রথ হয়েছে। 13 চূড়া রথের চাকার উচ্চতা 4 ফুট, চওড়ায় 8 ইঞ্চি ও পরিধি 12 ফুট। লোহার পাত দিয়ে মোড়া মোট 34টি চাকা রয়েছে। রথের উচ্চতা প্রায় 40 ফুট, তবে কলস ও ধ্বজা দিয়ে সাজানো হলে উচ্চতা 50 ফুটের বেশি হয়ে যায়। চারদিক আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।